Powered by AKT Ghee, co-sponsored by Aburon। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নিয়মিত পথ চলা প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে সপ্তাহের প্রথম দিন। আর সপ্তাহের প্রথম দিনে আমরা এই সপ্তাহ জুড়ে আমরা আসল কথা যেভাবে এখন প্রতিদিনের রবীন্দ্রনাথকে নিয়ে পথ চলি, সেটা হচ্ছে প্রত্যেকটা সপ্তাহে একটা ধারাবাহিকতা রাখি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা পথ চলা শুরু করলাম সেটি হচ্ছে রবীন্দ্রনাথের প্রেম, দুঃখ, অপমান, অবসাদ, এই সব নিয়ে আমাদের এই সপ্তাহের পথ চলা। আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি বসু। অনেক অনেক স্বাগত জানাবো দিদিকে। পিয়ালিদি থাকা মানেই তো গানে গানে বিষয়টিকে উপলব্ধি করা। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো, ক্যামেরা পিসে, টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইরা। সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আজকের পথ চলা। আজকে 30শে জুন, আজকে অজিত কুমার দাসের মৃত্যুদিন। এই দিনটিতে আমাদের যিনি এমডি স্যার রয়েছেন তিনি এটিকে সৌহার্দ্য দিবস হিসেবে পালন করেছেন। এতদিন ধরে রক্তদান উৎসব আমরা করি এই দিনটিতে, আজকেও তার ব্যতিক্রম নেই। তো এটা তো একটা বিষয় গেল, কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে প্রতিদিনের রবীন্দ্রনাথের প্রেম। তো পিয়ালিদি, গান শুরু করো। প্রথমে পূজা দিয়ে ঢুকছি, পরে আমার পথ চাওয়াতে আনন্দ, আমার পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার পথ চাওয়াতে আনন্দ, আমার পথ চাওয়াতে আনন্দ। যায় খবর নিয়ে, তারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার পথ চাওয়াতে আনন্দ, আমার পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমার পথ চাওয়াতে আনন্দ, আমার পথ চাওয়াতে আনন্দ।
বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ যাওয়াতেই আনন্দ, আমার এই পথ যাওয়াতেই আনন্দ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের প্রেম। রবীন্দ্রনাথের প্রেম বললেই আমরা জানি সবাই কাদম্বরী দেবীর কথা বলবেন, কিন্তু শুধু কাদম্বরী দেবী নয়, কিশোর বয়সের আন্না তারকার, যার নাম কবি রেখেছিলেন নলিনী, এবং সেই নলিনীকে না পাননি তো বটেই, মানে পাওয়ার হয়তো সেরকম ইচ্ছেটাও ছিল না, একটা ছেলেবেলার কিশোর বয়সের প্রেম, কিন্তু নলিনী কোথাও রয়ে গিয়েছিলেন কবির স্মৃতিতে। তাই ভবতারিণীর নাম যখন ঠিক হলো তখন মৃণালিনী রাখলেন। এই মৃণালিনীর মধ্যেই কোথাও নলিনী লুকিয়ে রইল একদম। কাদম্বরী দেবী নিশ্চয়ই তার একজন ভালো বন্ধু। প্রেম কতটা ছিল তাই নিয়ে আলোচনা করার মানে জায়গাটা আমার নেই অন্তত, কিন্তু কোথাও তো একটা তো সম্পর্ক ছিল। কিন্তু যে প্রেমটা নিয়ে আজকে আমি আলোচনা করবো সেটা হচ্ছে রানু অধিকারীর প্রেম, একটা অসমবয়সী প্রেম। ভিক্টোরিয়া ও কম্পোর সাথেও কবিগুরুর প্রেম হয়েছিল এবং সেটাও একটা অসমবয়সী, কিন্তু রানু অধিকারীকে নিয়ে খুব একটা আলোচনা হয় না, বরঞ্চ হয় রানী নিয়ে আলোচনা হয়, রানু মহলানবিশ এবং ওইদিকে হচ্ছে রানী মহলানবিশ এবং রানী চন্দ্রকে নিয়ে আমাদের আলোচনা হয়। কিন্তু রানু অধিকারী, যাকে কবি মেয়ের মৃত্যুদিনে তার সঙ্গে সাক্ষাৎ হলো, আর একজনকে নিয়ে আমি আজকে কথা বলবো, সেটা হচ্ছে হেমন্তবালা। এই দুজনের সাথে রবীন্দ্রনাথের চিঠিতে মারাত্মক রকমের একটা সম্পর্ক হয়েছিল। তো আমরা আজকে সেই দুজনের নাম, কারণ দেখুন আমি আবারও বলছি, রবীন্দ্রনাথের প্রেম বলে অনেকের নাম চলে আসে, এমনকি অনেকে তো আবার ইন্দিরা দেবীর কথাও বলেন যে ভাইজির সাথেও তার একটা বেশ ভালো সখ্যতা ছিল। মনের মিল তো থাকতেই পারে, এটা তো বাস্তব কথা যে শিলাইদহ যখন কবি গেলেন তখন ইন্দিরা দেবীকেই তিনি অনেক চিঠি লিখলেন, কারণ তিনি বলেছিলেন আমার চিঠির মানে তুই বুঝতে পারবি, এই যে জায়গাটা। তো তবুও আজকে আমাদের মূল আলোচনা থাকবে হচ্ছে রানু অধিকারী এবং হেমন্তবালা দেবী। তো দিদির গানের হাত ধরে ধরে এগোনো। আমি এবার একটি প্রেমের গান গাইছি, যেটা আর কি তোমার বিচ্ছেদেও আছে, আবার ভালোবাসা, বিরহ, প্রেম সবই আছে আর কি। না না গো না, করুণা ভাবনা, না না গো না, করুণা ভাবনা, যদি বানিসি যায় যাব না, যাব না, না গো না, করুণা ভাবনা। যখনই চলে যাই আসিব বলে যাই গো, যখনই চলে যাই আসিব বলে যাই, আলো ছায়ার পথে করিয়া না গো না, না গো না, করুণা ভাবনা। দোলাতে দোলে মন মিলনে বিরহে, বারে বারে জানি তুমি তো চির হে আমার, তুমি তো চির হে। দোলাতে দোলে মন মিলনে বিরহে, বারে বারে
যাব না যাব না 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 গো না করুণা ভাবনা। প্রেম বয়স মানে না, প্রেম ধর্ম মানে না, প্রেম জাতপাত কিচ্ছু মানে না। প্রেম মানে দুটি মানুষ যখন একসাথে আসে, কাছাকাছি আসে, কিভাবে যে তাদের মধ্যে একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয় এবং সেই ভালো লাগার সম্পর্ক থেকেই ভালোবাসা তৈরি হয়। রবীন্দ্রনাথ এই ভালো লাগা থেকে ভালোবাসায় বারবার গেছেন, এই পথে তিনি বহুবার পাড়ি দিয়েছেন। আজকে আমি অমিত্রসূদন ভট্টাচার্য, রবীন্দ্র বিশেষজ্ঞ, তাঁর একটি বইয়ের থেকে কিছুটা পাঠ করব। মানে এই প্রসঙ্গে যে রানু অধিকারী এবং হেমন্তবালা দেবীর কথা বলছিলাম, তো আসুন শুরু করব পথচলা। কিন্তু ওই যে বললাম, পিয়ালিদির গান শোনার আজকে একটা নেশার আছে আমাদের সবার, তো গানে যাই। আমার দোসর যে জন ওগো তারে কে জানে কে জানে, আমার দোসর যে জন ওগো তারে কে জানে কে জানে, আমার দোসর যে জন ওগো তারে। একটা রাতা দেয় কি সারা, একটা রাতা দেয় কি সারা, আমার গানে কে জানে, আমার দোসর যে জন ওগো তারে। নদীর যে ঢেউ ওগো জানে কি কেউ, আমার নদীর যে ঢেউ ওগো জানে কি কেউ, যায় বহে যায় কাহার পানে, কে জানে, আমার দোসর যে জন ওগো তারে কে জানে কে জানে, আমার দোসর যে জন ওগো তারে। যখন বকুল ঝরে আমার কানন কাল যায় গো ভরে, যখন বকুল ঝরে আমার কানন কাল যায় গো ভরে, তখন কে আসে যায় সেই বন ঝাড়। যখন বকুল ঝরে আমার কানন কাল যায় গো ভরে, তখন কে আসে যায় সেই বন ছায়ায়, তখন কে আসে যায় সেই বন ছায়ায়, কে কে সাজিতা ভরে আনে, কে জানে, আমার দোসর যে জন ওগো তারে কে জানে কে জানে, আমার দোসর যে জন ওগো তারে।
আমরা লাইভ অনুষ্ঠান করি, তাই কিছু করার থাকে না। আজকে শিল্পীর গলা সত্যি মানে হঠাৎ করেই কাশি এসে গিয়েছে, ঢুকে গেল। তো এটাই হচ্ছে লাইভ অনুষ্ঠান, আমাদের কিছু করারও থাকে না। রবীন্দ্রনাথের প্রেম নিয়ে কথা বলা, আজকে আমি বলেইছি রানু অধিকারী এবং হেমন্তবালা দেবীকে নিয়ে কথা বলবো। পিয়ালিদি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালিদির গলাটা খুব সুন্দর, সকালে শুরু হলো, খুব ভালো ছিল গলাটা, হঠাৎ করে হয়ে গেল। দেখা যাক, চেষ্টা করছি আরবার। শুরু করি আরেকটি প্রেমের গান পাশ্চাত্য সুরের ওপর। এটা রবীন্দ্রনাথের জীবনের প্রথম দিককার গান, একদম ইয়াং এজের। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথাও তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে বুঝিব একাকী। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে বুঝিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি চয়। আপনি আজকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। রবীন্দ্রনাথ নিজে লিখেছেন প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কখন ধরা পড়ে কে জানে। মনে হয় নিজের জীবনের উপলব্ধির কথাই তিনি লিখেছেন। ঠিক। তো রবীন্দ্রনাথের এই প্রেম আজকে আমি বললাম না, অমিত্রসূদন ভট্টাচার্যের লেখা থেকেই আমি পড়বো, সেখান থেকেই আমি তুলে ধরবো বিষয়টি। তবে তার আগে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, সুপ্রভাত। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, পূর্ণিয়া থেকে। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ, সৌগত দা ভালো আছেন তো দাদা? হ্যাঁ ভালো আছি। আজ হচ্ছে অজিত কুমার দাসের প্রয়াণ দিবস, তাকে আমার শ্রদ্ধা প্রদান জানানো।
আর আজকে শিল্পীর কাছে যাই, একদম পিয়ালি হ্যাঁ হ্যাঁ দাদা খুব নমস্কার। সুন্দর গাইছো। আর তেমন গলাটা আজকে একটু হঠাৎ কিরম করলো, মানে একটা হাওয়া নাকি ঢুকে গেল, এমনি ঠিকই ছিল সকাল থেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বলুন। যেমন তোমার গান তেমন তনুশ্রীর সঞ্চালনা এত ভালো হয়, প্রতিদিনই রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে গঠিত হয়ে থাকে প্রতিদিনই। তো একটি গানের তোমাকে কথা বলি আমি, হুম, সেটা হচ্ছে প্রেম পর্যায়ের একটি গান, আচ্ছা হৃদয় দেখুল দুকুল 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 ভেসে, ভেসে আচ্ছা যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। খুব ভালো হচ্ছে তনুশ্রী, ভালো থেকো তোমরা সকলে। ধন্যবাদ ধন্যবাদ। আমি চলে যাই এবার বিষয়টাতে, হ্যাঁ, একবারে আস্তে আস্তে একদম, প্রবেশ একদম, করি। চল। অমিত্রসূদন ভট্টাচার্য যেভাবে লিখেছেন আমি সেভাবে বলছি। তিনি বলছেন যে অসমবয়সী রানু ও রবীন্দ্রনাথের মধ্যে এক আশ্চর্য অন্তরঙ্গ নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল 1917 থেকে 1925 সাল পর্যন্ত। শিল্পপতির পুত্র বীরেন্দ্রের সঙ্গে বিবাহ স্থির হয়ে গেলে রানু রবীন্দ্রের দীর্ঘ 8 বছরের প্রীতি ভালোবাসার মধুর পরিণত সম্পর্কটি ছিন্ন হয়ে যায়। এই সময় সুন্দরী রানুর বয়স 1917-তে পরস্পরের পত্র বিনিময়ের মাধ্যমে যখন দুজনের অনির্বাচনীয় একটি সম্পর্কের ভিত্তিভূমি রচিত হচ্ছিল, তখন রানুর বয়স ছিল মাত্র 11, আর সেই সময় নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথের বয়স 56। চিঠির পর চিঠিতে ভারী দুষ্ট রবীন্দ্রনাথকে চুম্বনের পর চুম্বন দিতে দিতে প্রিয় রবিবাবুকে রানু বলে, কেউ জিজ্ঞাসা করলে বলবেন আপনার বয়স 27। উত্তরে রবীন্দ্রনাথ কৌতুক করে লিখলেন, আমার ভয় হয় পাছে লোকে 27 শুনতে 87 শুনে বসে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি আর একটা বছর কমিয়ে বলতে পারি, কেননা 26 বললে ওর থেকে আর ভুল করবার ভাবনা থাকবে না। পঞ্জিকার হিসেবে তার বয়স 55, 60, 62 যাই হোক, যৌবনের অধিকার বরসের মাপকাঠিতে বিচার্য নয়। তার 62 বছর বয়সেও দেহ সৌষ্ঠবে এবং গঠনে তিনি ছিলেন অতুলনীয় রূপবান। এডওয়ার্ড টমসনকে কবি নিজেই সেই সময় বলছেন, আমি সেদিন পর্যন্ত 60 বছরের পূর্ণ যৌবন ভোগ করছিলুম। শিলং পাহাড়ের পথে যে রবীন্দ্রনাথকে দিনের পর দিন সপ্তদশী রানুর সঙ্গে সহাস্যে ভ্রমণরত দেখা গিয়েছে, কিংবা কলকাতার রঙ্গমঞ্চে বিসর্জন অভিনয়ে অপর্ণারূপী রানুর বিপরীতে জয়সিংহের ভূমিকায় যে রবীন্দ্রনাথকে পাওয়া গেছে, পঞ্জিকার হিসেবে 62 হলেও যৌবনের দীপ্তিতে তাকে 26ই মনে হয়েছিল সেদিন সকলের। রানু যে চিরযুবক রবীন্দ্রনাথের শুধু ভ্রমণ সঙ্গী হয়েছিলেন তা নয়, কবির একান্ত মনের সঙ্গীত রূপেও ছিলেন দীর্ঘ 8 বছর। রানুর যৌবনের শ্রেষ্ঠ বসন্তের দিনগুলি শুধুমাত্র রবীন্দ্রনাথকে ঘিরে তাকে ভালোবেসেই কেটে গিয়েছিল। উভয়ের প্রতি উভয়ের ভালোবাসায় কোনো অস্পষ্টতা ছিল না, কিন্তু এই সম্পর্ক উভয়ের মধ্যে কতটা নৈকট্য এনে দেয় তা বলা কঠিন। এরপরে আমি একটা চিঠির কথা বলবো, কিন্তু গানের হাত ধরে, যে অষ্টাদশী রানু রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখেছিলেন, সেটা বলবো, তবে তোমার গানের হাত ধরে। তবে তারও আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত তনুশ্রী। আশিস দা বলছেন, বলুন। সুপ্রভাত জানাই আজকে শিল্পী পিয়ালি এবং যন্ত্রশিল্পী যারা রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং অজিত কুমার দাস এই চ্যানেলের যিনি কর্ণধার ছিলেন এক সময়ে, তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি আশিস চক্রবর্তী সল্টলেক থেকে বলছি। যা হোক, তথ্য নিয়ে খুব সামান্য দু একটা কথা বলবো, তার মধ্যে একটুখানি গান এসে যাবে। একটা অসাধারণ তথ্য দেখুন, রবীন্দ্রনাথের প্রেম মানুষের প্রতি, নারীর প্রতি, ঈশ্বরের প্রতি, প্রকৃতির প্রতি, না গ্রাম বাংলার অত্যন্ত সাধারণ খেতে না পাওয়া মানুষের প্রতি, ঋণে জর্জরিত মানুষের প্রতি, না দুর্দণ্ড বঙ্গ আন্দোলনের সময় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি, এর উত্তর খুঁজতে গিয়ে কিন্তু বিশিষ্ট অনুরাগী এবং গবেষকদের যুগ যুগ কেটে যাচ্ছে। দেখুন, রানু অধিকারীকে নিয়ে আপনি এসছেন, তার সত্য বহু নারীর সান্নিধ্যে এসছেন রবীন্দ্রনাথ, এবং তার নারীকে তিনি এঁকেছেন শব্দের তুলির হরেক আঁচড়ে। তাই তিনিই বলতে পেরেছেন, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই মম জীবন মরণ বিহারী। দেখুন, শেষের কবিতায় অমিত দে was none other than Tagore himself, and who was লাবণ্য? অনেক বিদ্বজনের মতে, তাদের মতে আর কেউ নন 17 বছরের তন্নি রানু অধিকারী, পরবর্তীকালে যিনি লেডি রানু মুখার্জি নামে পরিচিত হয়েছিলেন। আমি এইখানেই আসছিলাম, অমিত্রসূদন ভট্টাচার্যের লেখার হাত ধরে আমি এই জায়গাতেই আসছিলাম। ধন্যবাদ জানাই আশিস দা, ভালো লাগলো আপনার ফোনে আমরা সমৃদ্ধ হলাম। চলে যাব গানে। আমরা একবার পূর্ববেদীর সঙ্গে গিয়েছিলাম লেডি রানু মুখোপাধ্যায়ের
জন্মদিন পালন হয়েছিল। ওটা একটা খুব মানে একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে একটা গানের জায়গা আছে, মানে বাইরে মানে ইয়ের ভেতরই, ক্যাম্পাসের ভেতরই ঢুকতেই দেখবে রেলিং দেওয়া জায়গাটা, ওখানে আমরা সব গান গেয়েছিলাম আর অডিয়েন্স ছিল সামনে। স্মৃতিটা মনে পড়লো আর কি। আজকে চেষ্টা করছি, গলাটা হঠাৎ কিরম হলো বুঝতে পারছি না। আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো, মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো, মনের মাঝে যে গান বাজে। আমার চোখের পরে আভাস দিয়ে যখনই যাও গো, আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো, মনের মাঝে যে গান বাজে। রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশির খানি, রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশির খানি, আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো, আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো, মনের মাঝে যে গান বাজে। আমার উদাস হৃদয় যখন আসে বাহির পানে আপনাকে যে দেয় ধরা সে সকল খানে, উদাস হৃদয় যখন আসে বাহির পানে আপনাকে যে দেয় ধরা সে সকল খানে, কচি পাতা প্রথম প্রাতে কি কথা কয় আলোর সাথে, কচি পাতা প্রথম প্রাতে কি কথা কয় আলোর সাথে, আমার মনে আপন কথা বলে যে তাও গো, আমার মনের মাঝে যে গান বাজে
শুনতে কি পাও গো মনের মাঝে যে গান বাজে। কি ভালো না গানটা, কি সুন্দর। শুন, কচি পাতা প্রথম প্রাতে কি কথা কয় আলোর সাথে, মানে অদ্ভুত একটা কম্বিনেশন। মেলবন্ধন। অষ্টাদশী রানুকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন একটা চিঠি। তিনি বলছেন, বিধাতা আমাকে অনেকটা পরিমাণে একলা করে দিয়েছেন, কিন্তু তুমি হঠাৎ এসে আমার সেই জীবনের জটিলতার একান্তে যে বাসাটি বেঁধেছ তাতে আমাকে আনন্দ দিয়েছে। হয়তো আমার কর্মে, আমার সাধনায় এই জিনিসটির বিশেষ প্রয়োজন ছিল, তাই আমার বিধাতা এই রসটুকু আমাকে জুটিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথ তাঁর কর্মের প্রেরণা ষোড়শী, সপ্তদশী, অষ্টাদশীর কাছ থেকে দিনের পর দিন, বছরের পর বছর পেয়েছেন, কিন্তু সেই নারীর কি তার যৌবনের একমাত্র পুরুষ 27 বয়সী কবির কাছ থেকে পাওয়ার মতো কোনো আকাঙ্ক্ষাই নেই? কবির দিক থেকে কখনো কি প্রকৃতির আহ্বান সংকল্পকে লঙ্ঘিত করতে পারে না? অষ্টাদশী রানু রবীন্দ্রনাথকে প্রশ্ন করেছেন, আমি আপনার কে? আবার নিজেই উত্তর দিয়েছেন, আমি আপনার বন্ধুও নই, তবে কে? রানু আবার উত্তর দিয়েছেন, আর কেউ জানবেও না। এই চিঠিতেই রানু তার মনের কপাট খুলে লিখে ফেলেছে, আমি কাউকেই বিয়ে করব না, আপনার সঙ্গে তো বিয়ে হয়েই গেছে। আমার সমস্ত শরীর ছেয়ে সে আদর আমার মনকে ভরে দিয়েছিল, সেই সিক্রেটটুকুতে কারুর অধিকার নেই। শেষ পর্যন্ত রানু বিবাহে সম্মত হয়। এই চিঠির 7 মাস পরে রানু বীরেন্দ্রের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের কদিন পূর্বে রানুকে 159 সংখ্যক পত্রে রবীন্দ্রনাথ তুমির জায়গায় তুই সম্বোধন করে উভয়ের সম্পর্কের পূর্বরেশটুকু ছিন্ন করে ফেলতে চাইলেন। ব্যাহত ছিন্ন করতে চাইলেও রবীন্দ্রনাথ কল্পনায় হয়তো ভেবেছিলেন, বীরেন্দ্রের স্ত্রীর মনের আকাশে রবির আলোটুকু বুঝি উজ্জ্বল হয়েই থাকবে। 1923-এ রানু ছিলেন, 1927-এ রানুবিহীন শিলং কবির ভালো লাগলো না, এবং লিখলেন তিনি আর এক শিলং। তো 1928-এ দক্ষিণ ভারতে বসে কবি লিখতে শুরু করলেন শিলং পাহাড়ের পটভূমিতে অমিত লাবণ্যর প্রণয়োপন্যাস শেষের কবিতা। শেষের কবিতা রচনার বছর 3 পূর্বেই কবির জীবন মঞ্চে অভিনীত হয়ে গিয়েছিল শেষের কবিতার পালা, যার নায়িকা শ্রীমতী রানু সুন্দরী দেবী এবং যার নায়ক স্বয়ং রবীন্দ্রনাথ। বিবাহোত্তর জীবনে রানু মুখার্জি হয়েছিলেন, লেডি রানু মুখার্জি হয়েছিলেন বীরেন্দ্র মুখার্জির বিবাহ সূত্রে। এই ছিল রানু আর রবীন্দ্রনাথের প্রণয় কাহিনী। এরপরে আমরা একটা টেলিফোন নিয়ে গানে যাব। নমস্কার, কে রয়েছেন? আমি কৃষ্ণকলি বসু ঢাকুরিয়া থেকে বলছি। নমস্কার। পিয়ালি আমার খুব আদরের বোনের মতো, বন্ধুর মতো। তো পিয়ালির গলাটা, পিয়ালি খুব ভালো লাগছে তোমার গান, যদিও তুমি একটুখানি বলছো প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা কিন্তু না, হঠাৎই হলো ওটা, মানে একদমই ঠিক ছিল সকাল থেকে গো, একদম ঠিক ছিল। আমার একটু দেরি হয়েছে শুনতে, দ্বিতীয় গান একটু প্রথম দিকটা আমি শুনিনি, পরে তো। আর দিদি, আপনাকে বলছি, আপনার সঞ্চালনা থেকে প্রতিদিন কত কি যে শিখি, এত আপনার পড়াশুনো, আপনি যেন একটা এনসাইক্লোপিডিয়া। একদম নই, পড়তে আমরা যারাই পড়াশুনো করব তারাই এরকম ভাবে বলতে পারবো, এটুকু আমি আমার নিজস্ব বিশ্বাস যে একটু না মানে বলা যায়, একটু জানার চেষ্টা থাকতে হয়। আর দিদি বলবেন না, তনুশ্রী বলুন, আমি খুব আনন্দ পাবো তাতে। একদম তনুশ্রী, হ্যাঁ ঠিকই কথা। আর মিউজিশিয়ান দাদা ভাই যারা ভালো বাজায়, ওরা দুজনেই এত ভালো গাওয়া যায়, চেষ্টা করি, অনুরোধ নেই, খুব এনজয় করছি, ভালো লাগছে। আপনারা এইভাবে রোজ চলুক, আমাদের সকালটা ভালো কাটুক। হ্যাঁ, এই সপ্তাহটা রবীন্দ্রনাথের বিভিন্ন আবেগকে নিয়ে পথ চলা, যে আজকে প্রেম, কালকে থাকবে দুঃখ, হৃদয় ছোঁয়া গান। একদম, কারণ শিল্পীদের একটা মানে ইচ্ছেও থাকে এই ধরনের গান গাওয়ার। আর পিয়ালিদি যেহেতু বহুদিনের শিল্পী, একজন বহু মঞ্চে মানে উনি প্রচুর কাজ করেছেন, বহু জায়গায় কাজ করেছেন। তো পিয়ালিদি জানেন যে আমাদের চ্যানেল থেকে কোনো গানের লিস্ট ধরিয়ে দেওয়া হয় না, তাই তো? দেওয়া হয় না, না না না, কোনো গানের লিস্ট ধরিয়ে দেওয়া না, একটা ক্যাপশন থাকে। এবার যদি ধরো সেই ক্যাপশনটা আমরা মানে বুঝে গানগুলো তৈরি করি, তাহলে ভালো ব্যাপার। আর শিল্পী গানটা পাঠিয়ে দেন আগে, তার কারণ আমাদের যন্ত্রসঙ্গীতের শিল্পীদের জন্য, কারণ ওদের একটা ধারণা থাকে যে কি কি গান হবে, তাহলে একটা মানে মেন্টাল প্রিপারেশন। কারণ এটা তো লাইভ শো হয়, এখানে তো আর মানে রিহার্সাল হয় না, প্র্যাকটিস হয় না, তো যার ফলে শিল্পীরও একটা মেন্টাল প্রিপারেশন দরকার, যন্ত্রসঙ্গীত শিল্পীদের একটা মেন্টাল প্রিপারেশন দরকার। কারণ আমাদের এখানে যারা কাজ করেন তারা তো প্রকৃত অর্থে শিল্পী মানুষ, ওরা কিন্তু গানটাকে সত্যি সাজিয়ে তোলেন। আর আমি মনে করি
এটা আমার একটা ডিমান্ড যে যারাই সঞ্চালনা করবেন বা যারা শিল্পীরা থাকবেন, যন্ত্রসঙ্গীত শিল্পী শব্দটাকে ব্যবহার করবেন। কারণ ওরা যেমন শিল্পী কণ্ঠ দিয়ে গান গাইছেন, শিল্পী ওনারা কিন্তু হাত দিয়ে গানটাকে সাজাচ্ছেন। তো ওনাদের ওই হাতের মধ্যে সেই জাদুটা রয়েছে, সেই ঈশ্বরের ছোঁয়াটা রয়েছে। তাই ওরা কিন্তু সত্যি আদতে যন্ত্রসঙ্গীত শিল্পী। আমরা চেষ্টা করি আমাদের এখান থেকে, আমি অন্তত চেষ্টা করি, আমি জানি না আমার পরের জেনারেশন কি করবে, সেখানে তো আমার হাত নেই, কিন্তু আমি চেষ্টা করি ওদেরকে যন্ত্রসঙ্গীত শিল্পী বলতে। আমি এটা মন থেকে সেই শ্রদ্ধাটুকু জ্ঞাপন করি। একা কেউ গান গাইলে কেউ শুনবেও না, বেশিক্ষণ খালি গলায় কেউ গান শুনবে? সঙ্গে যন্ত্রশিল্পীরা ভালো বাজাবে তবে তো। আরেকটা টেলিফোন নিয়ে নি দিদি। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমার নাম মিত্রা দত্ত, আমি চেন্নাই থেকে বলছি। আপনার নামটা শুনতে পাইনি দিদি, একটু জোরে বলবেন। মিত্রা দত্ত। আচ্ছা বলুন। তনুশ্রী বলছি তোমাকে আমি। হ্যাঁ নিশ্চয়ই। আমার থেকে। হ্যাঁ তনুশ্রী, তোমার প্রোগ্রামটা যে কতটা সাকসেস ইংলিশে বললাম সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার নাতি যখন 8 মাস বয়স তখন থেকে এই প্রোগ্রাম না দেখে সে সকালবেলা ঘুমোতো না। আজকে তার 3 বছর বয়স। এই এতদিনে চেষ্টা করে করে তোমার লাইফ পেলাম আজকে আমি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, শুধু চেন্নাইয়ে বসে একটা বাংলা চ্যানেলের এই অনুষ্ঠানটা আপনি আপনার নাতিকে শোনার অভ্যেস করিয়েছেন। এটাই হচ্ছে পরিবার। ধন্যবাদ। আর যে ভদ্রলোক বলেছিলেন যে বাজে প্রোগ্রাম, তার রুচির অভাব না, উনি বলছেন এত বাজে চ্যানেলটা দেখতে হচ্ছে। একজন ভদ্রলোক গান গাইছেন, নয়নদা বলছে নয়ন রঞ্জন গান গাইছেন বলে এত বাজে একটা চ্যানেল আমাকে দেখতে হচ্ছে, এত অ্যাডে। আসলে যে অ্যাড চলে না, ওটাতে উনি বলছেন অ্যাড অন্য চ্যানেলে আরো বেশি চলে, তাহলে উনি অন্য চ্যানেল দেখেন না। বলুন দিদি। অভাব। হ্যাঁ খুব তোমার গান ভীষণ আমি এনজয় করি, প্রোগ্রামটাই এনজয় করি, কিছু রিকোয়েস্ট কিছু নেই, তাই ভালো লাগে। ধন্যবাদ দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। ফোন করবেন মাঝে মাঝে। আর চেন্নাই মানে তো সেই দেখুন দক্ষিণ ভারত, আর সেখানে বসে বাংলা চ্যানেলের এই অনুষ্ঠানটা সম্পর্কে আপনার এত ভালো মানে ধারণা, এটা আমাকে খুব ভালো মানে ভালোভাবে এগিয়ে যাওয়ার সাহায্য করলো। অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথের প্রেম নিয়ে কথা বলা। তো এবারে পিয়ালিদি রয়েছেন যখন গান, তো পিয়ালিদি বললেন যে দুটো বর্ষার গান শোনাতেই হবে। বর্ষাকালে রয়েছি, আষাঢ় এখন চলছে, আষাঢ়। আর সত্যি কথা বলতে এবছর বাংলা বর্ষাটাকে খুব সুন্দর করে পাচ্ছে। যদিও একটা জায়গা বলতে ইচ্ছে করছে না, রবীন্দ্রনাথের অনুষ্ঠান করছে, কিন্তু কোথাও যেন বাঙালি হিসেবে এখন খুব লজ্জা হয় নিজেকে বাঙালি বলতে। একটা সময় খুব গর্ব করে বলতাম না আমরা বাঙালি, কোথায় লজ্জা জানেন? অগাস্ট মাস আসলে 1 বছর হবে অভয়া কাণ্ডের, ঠিক তার আগে 1 মাস গ্যাপ দিয়েই আমরা কিন্তু পেয়ে গেলাম আরেকটি কাণ্ড, সেটি হচ্ছে কসবা ল কলেজ। বলুন তো বাঙালি বলতে লজ্জা করছে কিনা নিজেকে? মানে আমরা নারীরা, নারীর শরীরটাকে খেলনার মতো ব্যবহার করা হচ্ছে। নারী তুমি বেশিবার বেরো না, তোমার শরীরটাকে নষ্ট করে দেবো। এত সহজ একটা শরীর নষ্ট হতে পারে? আমি বলবো সেই মেয়েটিকে বা যারাই নির্যাতিতা হন, একদম মনে করবেন না শরীরটা অপবিত্র হয়েছে, মনে করবেন আপনি মা দুর্গা, এবং অসুররা আপনাকে ধরেছে, অসুরদেরকে বধ করতেই হবে, সে যেভাবেই হোক না কেন। আমার মনে হয় একটা দিন নিশ্চয়ই এরকম আসবে, সদ্বুদ্ধি সম্পন্ন সুনাগরিকরা আসবেন, যারা এইভাবে অসুরদেরকে নিধন করে একটা সুস্থ সুন্দর সমাজ প্রতিষ্ঠা করবেন। এটা বিশ্বাস, সেই বিশ্বাসেই পৃথিবী এগিয়ে চলছে। চলে যাই গানে। একটা আষাঢ়ের গান গাই। বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, তোমার মন্ত্র বলে পাষাণ গলে
আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা। মরো মরো পাতায় পাতায়, ঝড়ো ঝড়ো বাড়ি রবে, গুরু গুরু মেঘের মাদল, বাজে তোমার কি উৎসবে। মরো মরো পাতায় পাতায়, ঝড়ো ঝড়ো বাড়ি রবে, গুরু গুরু মেঘের মাদল, বাজে তোমার কি উৎসবে। সবুজ সুধার ধারায় প্রাণীর দাও, তপ্ত ধারায় সবুজ সুধার ধারায় প্রাণীর দাও, তপ্ত ধারায় বামে রাখো ভয়ঙ্করী, বামে রাখো ভয়ঙ্করী, বন্যা মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা। তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে, বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা। এবারে আসি হেমন্তবালা। হেমন্তবালা বিয়ের আগে ছিলেন হেমন্তবালা রায়চৌধুরী, বিয়ের পরে হেমন্তবালা রায়। কিন্তু হেমন্তবালার নিজেকে অনেক রকম নামে কবিকে চিঠি লিখতেন। কীরকম? জোনাকি সে কমতি কিসে বলনা রবি, কিরণ কি গো তোমার কেনা, ভুবন শুধু তোমার চেনা, সবার চোখে আঁকা শুধু তোমারই ছবি। কবির জন্য চিঠির সাদা পাতায় ছন্দে গেথে শব্দের ফুল ফোটানোর স্পর্ধা একটি মেয়ের হয়েছিল। চিঠি গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিকানায়। এমন চিঠি তো কতই আসতো। শান্তিনিকেতনে এইসব চিঠি সংরক্ষণের দায়িত্বে ছিলেন শ্রী সুধীর চন্দ্র কর। রবীন্দ্রনাথ জানতেন না সুধীরচন্দ্র এবং আরও কয়েকজন মিলে এইসব হুজুকে চিঠি রাখার জন্য একটি বিশেষ ফাইলের ব্যবস্থা করেছিলেন। খ্যাপা পাগলের মতো উড়ে আসা এসে জুড়ে বসা এইসব চিঠি রাখার ফাইলের নাম দেওয়া হয়েছিল পাগলা ফাইল। মেয়েটির প্রথম চিঠি জায়গা পেয়েছিল সেই পাগলা ফাইলে। পরের চিঠিতে মেয়েটি স্বাক্ষর করেছিল খাদ্যদবালা। তৃতীয় চিঠিতে পত্রপ্রেরক হলেন জোনাকি দেবী। এই নিরন্তর অধ্যাবসায় হয়তো রবীন্দ্রনাথের মন ছুঁয়েছিল, তাই 8ই ফেব্রুয়ারি 1931-এ ডাকঘরের রাজার চিঠির মতোই রবীন্দ্রনাথের চিঠি পেলেন মেয়েটি। তাতে রবীন্দ্রনাথ সম্বোধন করলেন, কল্যাণিয়া জোনাকি, তুমি আমার অন্তরের আশীর্বাদ গ্রহণ করো। মেয়েটি বুঝি ডাকঘরের অমলের মতোই প্রতীক্ষায় বসেছিলেন। এই চিঠি তার অন্তরের সেরা ধন হয়ে রইল। মেয়েটির নাম হেমন্তবালা, রবীন্দ্রনাথ ঠাকুরের পেন ফ্রেন্ড, পত্রবন্ধু। আমাদের ছেলেবেলাতে পত্রবন্ধু ছিল, আমারও ছিল পেন ফ্রেন্ড, বিদেশি বন্ধু। আমার দাদু করে দিয়েছিলেন, কারণ ইংরেজিতে নাকি আমি দক্ষ হব। কতটা হয়েছি জানি না, কিন্তু ওইটা আমার মনে পড়ে গেল। রবীন্দ্রনাথেরও পেন ফ্রেন্ড ছিলেন হেমন্তবালা দেবী। তো চলো গানে গানে এগোই, আরেকটি বর্ষার গান গাই। রবীন্দ্রনাথ তো প্রেমে প্রেমে বর্ষা, প্রেম নিয়েই লিখেছেন। বর্ষা তো প্রেমে, প্রেমের শুরু এবং প্রেমের বিরহ। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের বুরু ফুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর, দুলিল চঞ্চল বক্ষহীন দোলে, মিলন স্বপ্নে সে কোন
চকিত ত্রস্ত সর্বরি মালতী বল্লরী কাপায় পল্লব করুণ কল্লোলে কানন শঙ্কিত ঝিল্লি ঝঙ্কৃত হৃদয়ে মন্দ্রিল তমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত হলো বনান্তর তুলিল চঞ্চল মুখ্য হিন্দলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দ্রিল তমরু গুরু। সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সচকিত ত্রস্ত সর্বরি সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সচকিত ত্রস্ত সর্বরি মালতী বল্লরী কাপায় পল্লব করুণ কল্লোলে কানন শঙ্কিত ঝিল্লি ঝঙ্কৃত হৃদয়ে মন্দ্রিল তমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত হলো বনান্তর দুলিল চঞ্চল মুখ্য হিন্দলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দ্রিল তমরু গুরু গুরু হৃদয়ে মন্দ্রিল তমরু গুরু গুরু হৃদয়ে মন্দ্রিল তমরু গুরু গুরু হৃদয়ে মন্দ্রিল তমরু গুরু গুরু। অসাধারণ, যেমন তোমার গান সেরকম বাজনা, অসম্ভব। প্রোগ্রাম হলে এটা অডিয়েন্স প্রচুর হাততালি দিত, হাততালি দিচ্ছে অডিয়েন্স, একদম দর্শকরা নিশ্চয়ই হাততালি দিচ্ছে। এবারে চলে আসি হেমন্তবালা। হেমন্তবালা দেবী ঠিক তথাকথিত নারী ব্যাপারটা নয়, মানে নারীদের যে ব্যাপারটা ছিল, নারী সুলভ আচরণ তিনি কোনোদিনই করেননি। কীরকম? হেমন্তবালার শিশুবেলা এবং কিশোরীবেলা কেটেছে বেচু চ্যাটার্জি স্ট্রিটে। তার বাবা ছিলেন গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরী, মায়ের নাম ছিল অনন্তবালা দেবী। সেই আমলের পর্দানসীন মেয়েদের মতো তার ছোটবেলা কাটেনি। বাবা ছিলেন সঙ্গীত শিল্পী, তার গানের সঙ্গে হেমন্তবালা ঢোলকে বোল তুলতেন। সেই সময় ছেলেদের মতোই তার হাতে করি হয়েছিল সরস্বতী পুজোর দিন। বাগান করা, ব্যাট বল, উইকেট পায়ে বাঁধার প্যাড নিয়ে দিব্যি খেলা জমাতেন বাড়ির ছোট ছেলে আর বালক ভৃত্যদের সঙ্গে। খেলাঘরে সাজতেন বাবু কর্তা, মিথ্যে মিথ্যে হুঁকো টেনে, মিথ্যে মদ খেয়ে আজব সব খেলা ছিল তার। বুক কাঁপত তার মায়ের। তার এইসবের পাশাপাশি রান্নার মশলা চেনা, ব্রত উদযাপনের মতো মেয়েলি কাজও চলতো। বাড়িতে পুজো হতো ঘটা করে। পদ্য লিখতে পারতেন বলে ছোট থেকেই দেবদেবীদের নিয়ে কবিতা ও গান লিখতেন হেমন্তবালা। অথচ দুর্গাপুজোয় অঞ্জলি দিতে গিয়ে প্রশ্ন ভাসত মনে, এ কেন মা হবে? এ তো মাটির পুতুল। ওই মাটির পুতুল কি নৈবেদ্য খায়? ব্রাহ্মবাড়ির মেয়েদের শিক্ষা দীক্ষা, সাজ পোশাক বড় আকর্ষণ করত হেমন্তবালার মনকে। বিভিন্ন সূত্র থেকে অসংখ্য বই পড়ে বড় হচ্ছিলেন হেমন্তবালা। সংসারের সব কাজ জানলেও তিনি হয়তো ঠিক সংসার করার জন্য জন্মাননি। এত সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মনের মেয়েদের যথার্থ দোসর সহজে মেলে না। তারাই হয়তো রাধা হয়, মীরা হয়, লাবণ্য বা দামিনী হয়, অথবা হেমন্তবালা হয়। 1904 সালের ফাল্গুন মাসে রাত 3টের সময় ঘুমন্ত হেমন্তবালার মালা বদলের সময় মালা পড়ে গিয়েছিল নিচে। কে যেন তুলে পরিয়ে দিয়েছিল বরের গলায়। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ রায়ের ভাগ্নে ব্রজেন্দ্রকান্তের সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু মনের মিল কোনোদিন হলো না। স্বামী সঙ্গ বলতে গন্ধ তেল, এসেন্স, কুন্তনীল পুরস্কার পাওয়া, বই আর রবীন্দ্রনাথের বই পাওয়া। রবীন্দ্রনাথের গান তার কাছে মন্ত্র। অন্দরমহলে আমরা স্ত্রীলোক, পুরুষের দাসী, এই ধরনের কথায় হেমন্তবালা রীতিমতো বিরক্ত হতেন। তার ভাব জমেছিল শুধু দিদি শাশুড়ি ব্রজসুন্দরীর সঙ্গে। এই প্রবীণাও লুকিয়ে লেখাপড়া করে পদ্য লিখে তা বাক্সবন্দি করে রাখতেন। শ্বশুরবাড়ির ঘেরাটোপে নাস্তিক মেয়েটি মানুষকে ভালোবাসতে না পেরে গৃহদেবতা মদনমোহন
ও শ্যামসুন্দরকে ভালোবেসে ফেললেন। আশ্চর্য মনের গড়ন ছিল মেয়েটির। সম্ভবত বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না বলেই 15 বছরের মাতৃত্বও তাকে সংসারমুখী করতে পারেনি। তার উপর ছিল দুই পরিবারের মধ্যে অহংকারের দ্বন্দ্ব। হেমন্তবালা একদিকে সেই পরিবারের দ্বন্দ্বের লড়াইয়ের বলিও বটে। ব্রজেন্দ্রকান্ত নিতে এলেও তিনি ফিরলেন না। শ্বশুরবাড়ি থেকে যখন স্বামীর দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া হলো, হেমন্তবালার সম্মতিপত্র পাঠিয়ে দিলেন, যদিও তার স্বামী আর বিয়ে করেননি। এরপর হেমন্তবালা মনের শান্তি পাওয়ার জন্য দীক্ষা গ্রহণ করলেন, কিন্তু কোনো নিয়মের নিগড়ে বন্দী করেননি নিজেকে। হেমন্তবালার সঙ্গে তার স্বামী দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু হেমন্তবালার বিদ্রোহী মন বারবার বাদ সেরেছে। এর মধ্যেই কিশোরানন্দ মহারাজের মৃত্যু হলে হেমন্তবালাকে বদলে দিল আবার। আর ধর্মগ্রন্থ নয়, এইবার মাসিক পত্র রবীন্দ্র সাহিত্য পড়তে লাগলেন। হেমন্তবালা রবীন্দ্রনাথের লেখা অচলায়তনের পঞ্চকের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন, নিজেকে দুরন্তবালা আকাশ নারী রূপে নতুনভাবে আবিষ্কার করলেন। ঠিক এই সময় রবীন্দ্রনাথকে তার প্রথম চিঠি লেখা। রবীন্দ্রনাথের কাছে তিনি অনায়াসে একটি কবিতা চেয়ে বসলেন এবং রবীন্দ্রনাথ সেই কবিতার উত্তরে, তার চিঠির উত্তরে নিহারিকা কবিতাটি লিখে পাঠালেন। হেমন্তবালা অবাক হয়েছিলেন যে রবীন্দ্রনাথ তার অনুরোধ রেখে তার নিজের হাতে লেখা একটা কবিতা পাঠালেন তার পত্র বন্ধুকে। তাদের মধ্যে দেখা হয়েছিল, উপহার বিনিময় হয়েছিল। তো হেমন্তবালা ছিলেন রবীন্দ্রনাথের সেই সূত্রে পত্রমিতালি। তো চলো গানে যাই। হ্যাঁ, হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথালে নয়ন বাড়ি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথালে নয়ন বাড়ি। যেদিকে যে দেখি ওগো সখী, যেদিকে যে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উঠলে নয়ন বাড়ি, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। পরাণে পড়ি আছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়ি আছে টান, ভরা নদীতে আসে বান। আজিকে কি ঘোর তুফান সজনী গো, ও বাঁধোয়ার বাঁধিতে নারী, বাঁধোয়ার বাঁধিতে নারী। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী
একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি, যেদিকে যে দেখি ওগো সখী, যেদিকে যে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উঠলে নয়ন বাড়ি, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উঠলে নয়ন বাড়ি। একদম অনুষ্ঠানের শেষ গানে দাঁড়িয়ে আছি। তোমার শেষ গান শুনতে শুনতে, সম্ভবত কি শেষ গান না আরো দুটো গান শুনতে পারবো, আমি পিসিআরের কাছে জানতে চাইছিলাম শেষ গান। তো তার আগে একটু বলি, রবীন্দ্রনাথের সঙ্গে হেমন্তবালা দেবীর, হেমন্তবালা রায়চৌধুরীর চিঠির যে আদান প্রদান হয়েছিল 264টি চিঠি সম্ভবত, এবং নবম খণ্ডে 204 কিংবা 264, সম্ভবত 264, আর সেটি নবম খণ্ডে সংকলিত রয়েছে। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ডে আপনারা এই চিঠিপত্র পাবেন। হেমন্তবালা দেবী চিঠিতে রবীন্দ্রনাথকে কি বলে লিখতেন, মানে সম্বোধনটা বুঝলে, মানে কবিদাদা বলে সম্বোধন করতেন, আর রবীন্দ্রনাথ তাকে আদরের জোনাকি বলতেন। তো তিনি লিখেছেন, হেমন্তবালা দেবীর একটা চিঠি আমি একটু বলি। তিনি বলছেন যে আপনি আমার দেবতা, আমার কল্পলোকের রাজা, আমার দুর্ভাগ্য যে আমার পূর্ণ পূজা আপনার চরণে দিতে পারছি না, আপনি কি আমার মন দেখতে পারছেন না? এই চিঠির মধ্যে, এই মানে পংক্তির মধ্যে দিয়েই বোঝা যায় তার মনের মধ্যে রবীন্দ্রনাথকে নিয়ে কীরকম আবেগ কাজ করেছিল। যাই হোক, তোমার শেষ গান আজকের মতো, আবার দেখা হবে অনেকদিন পর তোমার সঙ্গে আমি অনুষ্ঠানে বসলাম। এপ্রিলে, হ্যাঁ, সেই এপ্রিলে অনুষ্ঠান করেছিলাম, আর আজকে তোমার সাথে অনুষ্ঠানে একটা আলাদা বেশ আনন্দ পাওয়া যায়। তোমাকে ধন্যবাদ। আমিও তো, তুমি না থাকলে ভালো লাগে না। তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং এর ভাইদের, ধন্যবাদ আপনাদের। আবার আগামীকাল দেখা হবে, ভালো থাকবেন। যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ, যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ, যেমন করে। আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো আজ, যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায়
দাও গো আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ তেমনি